হ্যাঁ বন্ধুরা, একটি অসাধারণ কাহিনী নিয়ে এই মুভিটি তৈরি করা হয়েছে। নেট দুনিয়ায় ঝড় তোলা 2024 সালে মুক্তি পাওয়া একটি চাইনিজ থ্রিলার মুভি। এই মুভির কাহিনী একের পর এক তোমাদের চমকে দেবে। যখনই মনে হবে এই মুভির কাহিনী তোমরা জেনে গেছো, আর তখনই এই মুভি তোমাদের মুখেই ছুঁড়ে মারবে নতুন আরেক কাহিনী, যার শেষটা তো তোমাদের কল্পনার বাহিরে। এই মুভিটি এমন একটি গভীর ও দার্শনিক গল্পের প্রতিফলন, যা নীরবতার মানসিক ও সামাজিক প্রভাব নিয়ে আবর্তিত। মুভিটি একটি অল্টারনেটিভ রিয়েলিটির মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের অসংগঠিত যোগাযোগের সীমাবদ্ধতা এবং ভেতরের দ্বন্দ্বকে উপস্থাপন করে। এই মুভিটি শুধু একটি গল্প নয়, এটি একটি চিন্তার খোরাক, যা আমাদের আধুনিক জীবনের নীরবতা এবং এর প্রভাবকে প্রতিফলিত করে। আর বেশি কথা না বলে চলুন মুভির আসল গল্পের দিকে যাওয়া যায়। শুরুতেই মুভিটির প্রধান থিম আপনাদের জানিয়ে রাখি, যোগাযোগের শক্তি। এই মুভিতে তুলে ধরা হয়েছে শব্দের মাধ্যমে যোগাযোগ কেবল একটি শারীরিক নয়, এটি আমাদের মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। নীরবতা যখন বাধ্যতামূলক হয়ে যায়, তখন একটি মানবিক সংযোগকে ধ্বংস করে। ভুল বুঝাবুঝি ও ক্ষমার গুরুত্ব এই মুভিতে তুলে ধরা হয়েছে। কীভাবে একটি ছোট ভুল বুঝাবুঝি বড় আকার ধারণ করে এবং ক্ষমার অভাব কীভাবে সম্পর্কের ক্ষতি করতে পারে। এটি আমাদের বর্তমান সমাজের সঙ্গে সরাসরি সম্পর্কিত, যেখানে ভুল বুঝাবুঝি এবং অহংকারের কারণে সম্পর্কের অবনতি ঘটে। নীরবতার প্রতীকী ব্যাখ্যা এই মুভিতে তুলে ধরা হয়েছে। এটি শুধুমাত্র শব্দহীন নয়, এটি একাকিত্ব, বিচ্ছিন্নতা এবং মানসিক নির্যাতনের প্রতিচ্ছবি। এটি বর্তমান সমাজে মানুষের মধ্যে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাকে প্রতিফলিত করে। এই মুভিটি বর্তমান সময়ের ডিজিটাল নীরবতা একটি সরাসরি রূপ। প্রযুক্তি আমাদের যোগাযোগের নতুন মাধ্যম দিয়েছে, কিন্তু এই ডিজিটাল যোগাযোগ অনেক সময় আমাদের বাস্তব সংযোগ কমিয়ে দিয়েছে। যেমন সোশ্যাল মিডিয়ার প্রভাব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত থাকি, কিন্তু এটি অনেক সময় একটি খালি নীরবতা অনুভূতি তৈরি করে। মানসিক স্বাস্থ্য সমস্যাগুলি যেমন বিষণ্ণতা এবং উদ্বেগ অনেক সময় মানুষের অভ্যন্তরীণ নীরবতার ফলাফল। মুভিটি দেখায় যে কিভাবে আমাদের অনুভূতিগুলি প্রকাশ না করলে এগুলো আমাদের মধ্যে বিষাক্ত নীরবতা তৈরি করে। যুদ্ধ এবং সংঘাত এই মুভিতে তুলে ধরা হয়েছে। গ্রামের নীরবতা যুদ্ধ এবং সামাজিক সংঘাতের একটি প্রতীক। বর্তমান বিশ্বে সংঘাত এবং রাজনৈতিক মতপার্থক্যের কারণে মানুষ ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এখন মুভির মূল গল্পে যাওয়া যায়। মুভির শুরু হয় মালয়েশিয়ার একটি গার্লস স্কুলে, যেখানে স্কুলের কালচারাল প্রোগ্রামের জন্য রিহার্সেল চলছিল। সেই স্কুলেই নেহান নামে এক মহিলা ক্লিনিং স্টাফের কাজ করেন। লেহানের মেয়ে টম এই স্কুলেই পড়াশোনা করে। রিহার্সেল করার সময় ছাদ থেকে ঘরে বৃষ্টির পানি পড়ছিল, কারণ ছাদের মাঝে যে কাচের অংশটি ছিল সেটাতেই লিকেজ রয়েছে, আর লিহান এই জায়গাটিতেই অনবরত পরিষ্কার করে চলেছে। এই জন্য স্কুলের হেডমাস্টার মিস্টার ডাই একজন রিপেয়ারম্যান নিয়ে আসেন, যার নাম জাইফো এই স্কুলে বিভিন্ন রিপেয়ারিং এর কাজ করে। এদিকে মিস্টার ডায়ের মেয়ে এনজি এই স্কুলেই পড়াশোনা করে। এনজি দেখতে পায় যে তার বাবা লিহানকেই একটু বেশি অ্যাটেনশন দিত, যা তার মোটেই ভালো লাগেনি। স্কুল ছুটি হলে লিহান তার মেয়ে টমকে স্কুলের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, তবে লিয়ানকে দেখে বোঝাই যায় সে তার মেয়েকে নিয়ে সব সময় ভয়ে থাকে। এখানে প্রশ্ন হলো, কিন্তু কেন লিহান তার মেয়েকে নিয়ে এত টেনশন করে? তখনই আমরা দেখতে পাই এনজি এবং তার কিছু সহপাঠীরা মিলে টমকে গুলি করছে। তারা টমকে দেয়ালে বেঁধে সারা শরীরে আঠা মেখে দিয়েছে। এদিকে টম জন্ম থেকে কথা বলতে পারে না, কিন্তু এনজি এবং তার সহপাঠীরা টমকে কথা বলার জন্য বিভিন্ন ফোর্স করতে থাকে। এদিকে টম ভয়ে ভীষণ কান্না করতে থাকে, কিন্তু তার কিছুই করার নেই। অসহায় টম কিছুই বলতে পারে না, তাই সব সহ্য করে যায়। অপরদিকে স্কুলের কিছু মেয়ে সেটা দেখতে পায়, কিন্তু তারা কেউ টমকে সাহায্য করতে আসেন, কারণ এনজির বাবা স্কুলের হেডমাস্টার ছিল, তাই সবাই তাকে খুব ভয় পেত। এজন্য এনজি সকলের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন উশৃঙ্খল কাজ করে বেড়াতো। এমনকি সিকিউরিটি গার্ড পর্যন্ত এসব দেখে চুপ করেছিল। এনজি টমের মুখে চুলে আঠা দিয়ে বলে, তোমার মা আমার বাবাকে
সিডিউস করতে চায়, এই বলে তারা টমের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে টমের তৈরি করা একটি কাগজের ক্রাফট নিয়ে চলে যায়। এদিকে লিয়ান তাদের চলে যেতে দেখে দৌড়ে টমকে খুঁজতে আসে। টমের এমন অবস্থা দেখে তার কষ্টে বুক ফেটে যাচ্ছিল। টমের সারা শরীরে এমন ভাবে আঠা লাগানো ছিল যে তার মাথার চুল কেটে সেখান থেকে তাকে নামাতে হয়েছে। এরপর লিহান তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, ভীষণ কান্না করতে থাকে। স্কুল ছুটির পর এনজির গ্রুপের 3 জন মেয়ে রাতে একটি পরিত্যক্ত বিল্ডিং এ আসে। এরপর এনজিকে কল করে সেখানে আসতে বলে, কিন্তু এনজি জানায় সে অসুস্থ, তাই সে সেখানে আসতে পারবে না। বাকি 3 জন তখন সেখানে এনজয় করতে থাকে। তখনই সেখানে একটি অদ্ভুত কাণ্ড ঘটে। তাদের মধ্যে একজন কিছু একটা দেখে সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ পর বাকি 2 জন লক্ষ্য করে তাদের একজন মিসিং রয়েছে। তাই তারা তাকে খুঁজতে গিয়ে দেখতে পায় এক ভয়ানক চিত্র। সেই মেয়েটিকে কে যেন হত্যা করে সেখানে ফেলে রেখেছে। তখনই তারা দেখতে পায় একজন রেইনকোট পরা কে যেন বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে। এরপর তারা দুজন ভয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও তারা সেখান থেকে পালাতে পারে না। রেইনকোট পরা অপরিচিত লোকটি তখন তাদের মাথায় আঘাত করে খুব বিশ্রীভাবে তাদেরকে মেরে ফেলে। এদিকে দেখা যায় লিহান একই রেইনকোট পরে তাদের বাড়ির বাগানে কাজ করছিল, আর তার মেয়ে দূর থেকে তাকে দেখছিল। এখন প্রশ্ন হলো, তাহলে কে তাদের 3 জনকে হত্যা করলো? কিন্তু কেউ একজন দূর থেকে লুকিয়ে লুকিয়ে তাদের ভিডিও রেকর্ড করছে। ঠিক তখনই সেই লোকটির ফোন বেজে ওঠে, আর লিহানও বুঝতে পারে কেউ একজন তাদেরকে ভিডিও করছে। তবে সে পিছনে তাকিয়ে কাউকে দেখতে পায় না। অপরদিকে দেখা যায় যে 3 জনের মৃত্যু হয়েছিল তাদের বাবা মা পুলিশের কাছে মামলা করেছে। এদিকে মিস্টার ডাই তার মেয়ে এনজিকে জিজ্ঞেস করে এই ব্যাপারে সে কিছু জানে কিনা। এনজি সোজাসাপটা জানায় সে কিছুই জানে না। তখনই লিয়ান তার বাগানের কামকোয়াট ফুলের চা বানিয়ে সেখানে চলে আসে আর জানায় তার হাজবেন্ড এই গাছটি এখানে রোপণ করেছিল। এরপর লিহান টমের লেখাপড়ার বিষয়ে কথাবার্তা বলছিল, আর টমের আরো অ্যাডভান্স কিছু শেখার জন্য অন্য স্কুলে ট্রান্সফার করার কথা বলে। তখনই মিস্টার ডাই বলে ওঠে, কিছুদিন আগেই তো তাকে এখানে ট্রান্সফার করে আনা হয়েছে, আর এখন যদি তাকে আবার অ্যাডভান্স কিছু শেখানোর জন্য অন্য স্কুলে ট্রান্সফার করা হয় তাহলে এই স্কুলের রেপুটেশন খারাপ হয়ে যাবে। তাই লিহান হেডমাস্টারকে টমের সাথে ঘটে যাওয়া সেই ঘটনার সব বলে দেয়। আর এও বলে টমকে যদি এই স্কুলে রাখা হয় তাহলে তার মেয়ে এনজিকে যেন শাসন করে, আর সে যেন আর কোনো রকম বাড়াবাড়ি না করে। অন্যদিকে মেয়েগুলো যেখানে মিসিং হয়েছিল পুলিশ সেখানে ইনভেস্টিগেশন করতে আসে। তবে অবাক করার বিষয় হলো এখানে কোনোই লাশ নেই। তবে টমের কাগজ দিয়ে বানানো ক্রাফটটা তারা সেখানেই খুঁজে পায়, যেটা সেই মেয়েগুলো নিয়ে এসেছিল। তাই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্কুলে আসে। তাদের সন্দেহ টম হয়তো এ বিষয়ে কিছু জানে, তাই তারা টমকে অনেক কিছু জিজ্ঞেস করে আর বলে সে যেন উত্তরগুলো লিখে জানায়। এদিকে টম ভীষণ ভয় পেয়েছে। লিহান পুলিশদের দেখতে পেয়ে দৌড়ে তার মেয়ের কাছে চলে আসে। এদিকে পুলিশগুলো টমের তৈরি করা কাগজের ক্রাফট দেখে বলে, এটা কি তোমার? লিহান তখন বলে, লাস্ট ফ্রাইডেতে পেপার বোট ইভেন্টটিতে টমের শরীর ভালো ছিল না, তাই আমি তাকে বাড়িতে নিয়ে আসি। তখনই পুলিশগুলো লিহানকে বলে, আপনি কি করে জানেন আমরা টমকে লাস্ট ফ্রাইডের কথা বলছি? লিহান বলে, সেদিনের কথা সবাই জানে স্যার, সেই দিনের প্রোগ্রাম শেষে মেয়েগুলো মিসিং হয়েছে। পুলিশ অফিসার রেগে গিয়ে বলে, আমরা টমের কাছ থেকে সব জানতে চেয়েছি, আপনার কাছ থেকে নয়। সে যা জানে তা যেন কাগজে লিখে দেয়। তখন লিহান টমকে বলে, তোমার যা কিছু মনে আছে তা সবটুকু এই কাগজে লিখে দাও। টম এতটাই ভয় পেয়েছিল যে সে আর কিছুই লিখতে পারছিল না। অপরদিকে পুলিশ এনজিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে, কারণ এনজি সেই মেয়েগুলোরই সহপাঠী ছিল, আর তার লাস্ট কল রেকর্ড তার নামে রয়েছে। এনজি জানায় সেদিন প্রোগ্রাম করার সময় সে পানিতে পড়ে গিয়েছিল, এতে সে অসুস্থ হয়ে পড়ে। শরীরে ভীষণ জ্বর থাকার কারণে সেদিন সে সহপাঠীদের সাথে দেখা করতে পারেনি। এদিকে তাকে প্রমাণ দেখাতে বললে সে মেডিকেল রিপোর্ট দেখাতে সক্ষম হয়, এতে পুলিশ তাকে আর কিছুই জিজ্ঞেস করে না। অপরদিকে দেখা যায় মিসিং হওয়া মেয়েগুলোর বাবা মা সকল স্টুডেন্টদের ধরে ধরে জিজ্ঞেস করছিল তারা কেউ কি তাদের মেয়ের খোঁজখবর জানে কিনা। তারা লিহানকেও বলে তাদের বিষয়ে কিছু জানে কিনা। তখন লিহান বলে সে জানে না, তবে যদি কখনো এই বিষয়ে জানতে পারি তাহলে তাদেরকে জানাবে। এই বলে সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গিয়ে একটি দোকানে আসে।
এরপর টম দেখতে পায় তাদেরকে কে একজন ফলো করছে, তাই তারা চুপচাপ বাড়িতে আসে। বাড়িতে পৌঁছেই দেখতে পায় এই বাড়িতে নতুন ভাড়াটিয়া এসেছে। তবে সে ভাড়াটি আর কেউ নয়, লিহানেরই কলিগ জাইফো। সে এই স্কুলের রিপেয়ারিং এর কাজ করে। এদিকে জিনিসপত্র উপরে ওঠার সময় একজন টমের সাথে ধাক্কা লেগে যায়। এতে লিহান খুব বিরক্ত হয়ে যায়। এরপর লিহান তার মেয়েকে নিয়ে ভিতরে চলে যায়। এর কিছুক্ষণ পরে লিহান একটি রেইনকোট পরে বাগানে চলে আসে। অপরদিকে দেখা যায় এনজি একটি পুরাতন স্কুল বাসে এসে বসে, কিন্তু তার কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিল। তখনই বাসের গ্লাস ভেঙে রেইনকোট পরা সেই একজন অপরিচিত অদ্ভুত লোকটি এনজির উপর আক্রমণ করে বসে। রেইনকোট পরা সেই লোকটি বাসের ভিতরে ঢুকে এনজিকে খুব বীভৎসকরভাবে নির্মমভাবে মেরে হত্যা করে। এদিকে ফ্রাঙ্ক নামের একজন টিচার রিটায়ার্ড হবে। লিহান তাকে শুভেচ্ছা হিসেবে তার বাগানের অনেকগুলো ফুল এনে তাকে উপহার দেয়। লিহান আসলে এভাবেই সবার খেয়াল রাখে, আর এই কারণে সে সবার প্রিয় মানুষ ছিল। এরপর জাইফো গাড়িতে করে তার বাড়ির দিকে যায়। এদিকে স্কুলের প্রোগ্রামও শুরু হয়ে যায়। এনজিকে কোথাও দেখতে না পেয়ে হেডমাস্টার চারিদিকে খোঁজ করতে থাকে। তখন হেডমাস্টার এনজিকে ফোন করলে ফোনের রিংটন শুনতে পায়। আশেপাশে কোথাও এনজির ফোনটি বাজতেছে। আর যখনই সে অনুষ্ঠান উদ্বোধন করতে যাবে তখনই একটি বিশাল কাণ্ড ঘটে যায়। এনজির লাশ উপর থেকে ঝুলতে থাকে। এমন ভয়ানক অবস্থা দেখে সব স্টুডেন্ট চারিদিকে ছুটাছুটি করতে থাকে। কিছু সাংবাদিক স্টুডেন্টদেরকে প্রশ্ন করলে তারা টমের নাম বলে। এদিকে লিহান সব কিছু জেনে চারিদিকে টমকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও টমকে খুঁজে পায় না। তখন লিহান এক মুহূর্ত দেরি না করে বাড়িতে চলে আসে এবং সিসি ফুটেজ চেক করে দেখে জাইফো তখন বাড়িতে আসতেছে। এরপর লিহানের সন্দেহ হয়। এরপর সে দরজার পাশে টমের ঘড়িটি পরে থাকতে দেখে এবং জানালার কাছে রক্তের দাগ লেগে থাকতে দেখে। তার সন্দেহ আরও বেড়ে যায়। লিহান কল্পনা করে দেখে তার মেয়ে টমকে জাইফো কিভাবে মেরে টেনে হিস্টে বাড়িতে নিয়ে আসছে। এসব কথা কল্পনায় চিন্তা করতে করতে ঘরের জানালা দিয়ে জাইফোর ঘরে ঢোকার চেষ্টা করলে সে নিচে পড়ে গিয়ে ভীষণ আঘাত পায় এবং তার হাত থেকে রক্ত বের হয়। তবুও সে অনেক কষ্টে জাইফোর ঘরে ঢুকতে সক্ষম হয়। এরপর ঘরের চারিদিকে টমকে খুঁজে কোথাও দেখতে পায় না। এমন সময় জাইফো ড্রেস চেঞ্জ করতে তার ঘরে চলে আসে। তখন লিহান খুব তাড়াতাড়ি খাটের নিচে নিজেকে লুকিয়ে ফেলে। ড্রেস চেঞ্জ করার সময় জাইফোর চাবি নিচে পড়ে যায়। এতে লিহান খুব ভয় পেয়ে যায়, এই বুঝি এখন ধরা পড়তে হবে। এইভাবে লিহান খুব ঘাবড়ে যায়। জাইফো চাবি তুলতে গেলে এমন সময় বাড়ির মালিক এসে জাইফোর কাছে সাহায্য চায়। এই যাত্রায় লিহান ধরা পড়তে পড়তে বেঁচে যায়। অপরদিকে দেখা যায় পুলিশ হেডমাস্টারকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে যায় এবং হেডমাস্টারকে কাউকে সন্দেহ হয় কিনা তা জিজ্ঞেস করলে হেডমাস্টার জানায় কেউ যেন একজন লুকিয়ে লুকিয়ে স্কুলের মেয়েদের ছবি তোলে। তাছাড়া আর একজন আছে জাইফো। গত বছর সুনামিতে সে সব হারায়, তার মেয়েরও এতে মৃত্যু হয়ে যায়। এরপর মিস্টার ফাংয়ের অনুরোধে তাকে স্কুলে একটা চাকরি দেয়। এদিকে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য লিহানের বাড়িতে আসলে লিহান জানায় প্রোগ্রামের পর থেকে তার মেয়েও নিখোঁজ রয়েছে, কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে দেখে জাইফো পলিথিনে কিছু একটা জিনিস ময়লার গাড়িতে রেখেছে। এরপরে লিহান দেরি না করে এক এক করে সেই ময়লার গাড়ির সব পলিথিন দেখতে থাকে। তবে সেখানে সে কিছুই পায় না, কিন্তু তখনই পাশ থেকে সে একটি ফোনের আওয়াজ পায়। লিহান বুঝতে পারে সেই রেইনকোট পরা লোকটি তাকে ফলো করতেছে। লিহান লোকটির পিছু করতেই সে দৌড়ে পালাতে থাকে। ফলো করা লোকটি যেই রাস্তা পার হতে যাবে তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে, সে রাস্তায় পড়ে যায়। পুলিশ এসে যখন তার মুখে লাগানো মাস্কটি খুলে ফেলে তখনই দেখতে পায় সে আর কেউ নয়, সেই পুলিশ অফিসারের নিজের ছেলে। সে কয়েক বছর থেকে আর বাড়িতে থাকে না। সে লুকিয়ে লুকিয়ে মেয়েদের বিভিন্ন ধরনের প্রাইভেট ভিডিও করত। তার এমন স্বভাবের জন্য তার বাবা তাকে মারধর করত। পুলিশ অফিসার তার ছেলের এমন স্বভাব পরিবর্তন করা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়। পুলিশ অফিসার তার ছেলের ক্যামেরাতে দেখে যেখানে জাইফো জোর করে টমকে নিয়ে যাচ্ছে। এদিকে লিহান ছেলেটিকে এসে বলে, তুমি পুলিশকে কেন কল করোনি?
ছেলেটি তখন বলে ওঠে, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। পুলিশ অফিসার তার ছেলের কথা শুনে ক্যামেরাতে থাকা ভিডিওগুলো ভালো করে দেখতে থাকে। এমন সময় দেখা যায় লিহান তার মেয়েকে প্রায় প্রতিদিনই মারধর করত, যাকে শিশু নির্যাতন বলে। পুলিশ অফিসার লিয়ানকে এসবের প্রশ্ন করলে সে জানায় তার মেয়েকে সে শিক্ষা দিত বাইরে কিভাবে চলতে হয়, কিন্তু এর সাথে টমের কিডন্যাপ হওয়ার কোনো সম্পর্ক নেই। তখন পুলিশ অফিসার লিয়ানকে থানায় থাকতে বলে জাইফোর খোঁজে বের হয়। এদিকে পুলিশ একজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনে। সেই শিক্ষক যখন টেবিলের উপর চাবি রাখে, তখন লিয়ান দেখতে পায় এই রকম একই চাবি তো জাইফোর কাছেও ছিল। লিয়ান তখন তাকে জিজ্ঞেস করলে সে বলে এই চাবি চ্যারিটি ফাউন্ডেশনের, কিন্তু সে অনেক দিন থেকে সেখানে যায় না। এদিকে লিয়ানের সন্দেহ আরোই বেড়ে যায়, হয়তো জাইফোই টমকে সেখানে লুকিয়ে রেখেছে। তখন লিয়ান সেই চাবিটি নিয়ে থানা থেকে বের হয়ে চ্যারিটি ফাউন্ডেশনের দিকে রওনা হয়। লিয়ান চ্যারিটি ফাউন্ডেশনের ভিতরে ঢুকে সেই নিখোঁজ হওয়া 3টি মেয়ের লাশ দেখতে পায়। তখনই লিয়ান কান্নায় ভেঙে পড়ে। অপরদিকে দেখানো হয়েছে জাইফো মিস্টার জুকে নিয়ে চ্যারিটি ফাউন্ডেশনের দিকেই যাচ্ছিল। মিস্টার জু গাড়িতে থাকা ফ্রাঙ্কের একটি বই দেখতে পায়। জু তখন জাইফোকে ফ্রাঙ্ক সম্পর্কে অনেক কথা বলে। ফ্রাঙ্ক একজন নিঃস্বার্থ ভালো মানুষ ছিল, সে অনেক মানুষকে ধর্মের পথে নিয়ে এসেছে। ফ্রাঙ্ক সত্যের পথে তার জীবন কাটিয়েছে। জাইফো কোনো কথা না বলে তার এসব কথা শুনছিল। হঠাৎ জু এর ফোনে একটি কল আসে। তখন জু জানতে পারে জাইফো একজন ক্রিমিনাল, পুলিশ তাকে খুঁজছে। এতে জু খুব ভয় পেয়ে যায়। জু রেডিও অন করতেই সে একই খবর সেখানেও শোনাচ্ছে। তখন জু বলে ওঠে, আমি এসব বিশ্বাস করি না। এদিকে জাইফো জু এর কোনো কথাই কান দেয় না। অপরদিকে পুলিশ লিহানের উপর সন্দেহ করে তার বাসায় ইনভেস্টিগেশন করতে আসে। পুলিশ সেখান থেকে একটি আননোন নাম্বার দিয়ে লিহানকে ফোন করে। লিহান ভেবেছিল তাকে হয়তো টম কল করেছে। লিহান তখন কলটি রিসিভ করে, কিন্তু কোনো কথা বলে না। এতে পুলিশের আরও সন্দেহ বেড়ে যায়। তখনই লিহানের ফোন ট্র্যাক করলে তার লোকেশন জানতে পারে। এদিকে লিহান চ্যারিটি ফাউন্ডেশনের ঘরের ভিতরে ফ্রাঙ্ককে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়। তখনই জাইফো সেখানে চলে আসে। ফ্রাঙ্ককে তার ঘটে যাওয়া কথাগুলো বলতে থাকে। জাইফোর এমন প্রতিশোধের কারণ জানতে একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জাইফোর মেয়ে হেইজুন, সে মানসিকভাবে একটু অসুস্থ ছিল। টম আর হেইজুনের খুব ভালো বন্ধুত্ব ছিল। তাদের দুজনের বন্ধুত্ব দেখে মনে হয় তারা একে অপরের পূর্ণ করতে এই পৃথিবীতে এসেছিল। যাই হোক, হেইজুন তার বাবাকে ফোন করে তার জন্মদিনে একটি কেক চেয়েছিল। জাইফো ও তার মেয়েকে কথা দিয়েছিল। এদিকে যখন তার জন্মদিন চলে আসে, সেই দিন এনজি ও তার বাকি বন্ধুরা মিলে হেইজুনকে একটি কাঁটাযুক্ত ক্রাউন পরিয়ে খুব টর্চার করতে থাকে। এনজিদের মধ্যে একজন হেইজুনকে অত্যাচার করার ভিডিও মোবাইলে ধারণ করে। হেইজুনের একটি প্রিয় পোষা কবুতর ছিল, আর এনজিও তার বন্ধুরা হেইজুনের সেই কবুতরটা ধরে নিয়েছিল। তারা হেইজুনকে ছাদের ওই গ্লাসের উপর দাঁড়াতে বলে, না হলে তারা তার কবুতরটিকে মেরে ফেলবে। এদিকে কোনো উপায় না পেয়ে হেইজুন সেই গ্লাসের উপর দাঁড়ায়। এসব দেখে তাদের উপর আক্রমণ করার জন্য ব্যাগে থাকা একটি কাঁচি নিয়ে এগিয়ে যেতে চাইলে লিহান তাকে সেখান থেকে টমকে জোর করে নিয়ে যায়। টম তার মাকে খুব রিকোয়েস্ট করলে লিয়ান ছাদের উপর আসতে গ্লাসটি ভেঙে হেইজুন নিচে পড়ে যায়। তখন ফ্রাঙ্ক সেখানে ক্লাস নিচ্ছিল। ফ্রাঙ্ক উপরে তাকালে তাদের 4 জনকেই দেখতে পায়। এরপর জাইফো কেক নিয়ে আসতেই তার মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে যায়, আর বারবার অ্যাম্বুলেন্সের জন্য সবাইকে রিকোয়েস্ট করলে কেউ তাকে সাহায্য করে না। কারণ ফ্রাঙ্ক জানতো হেইজুন বেঁচে গেলে হেডমাস্টারের মেয়ে ফেঁসে যাবে, আর তখন স্কুলের বদনাম হবে। তাই জাইফোকে কেউ সাহায্য করে না। জাইফোর মেয়ে তার কোলেই মারা যায়। জাইফো কোলে করে তার মেয়েকে থানায় নিয়ে আসলে হেডমাস্টারকে পুলিশের সাথে বসে থাকতে দেখতে পায়। পুলিশ জাইফোকে জানায় হেইজুন আত্মহত্যা করেছে। এদিকে জাইফো ফ্রাঙ্কের কাছে এসে স্কুলের সিসি ফুটেজ চাইলে ফ্রাঙ্ক তাকে বলে সেদিন সিসি ক্যামেরা নষ্ট ছিল, তাই কোনো রেকর্ড নেই। জাইফোর আর বুঝতে বাকি থাকে না কে এসবের পিছনে চাবিকাঠি নাড়াচ্ছে। জাইফো এসব কথা ফ্রাঙ্ককে মনে করিয়ে দিয়ে বলে কেন সেই দিন সে সত্য কথা বলতে পারেনি। জাইফোর প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল, তাই সে তার মেয়ের মৃত্যুর পিছনে যারা দায়ী
তাদেরকে নৃশংসভাবে হত্যা করে মনের জ্বালা মিটানোর চেষ্টা করছিল। ফ্রাঙ্ক এবং জাইফোর এইসব কথা চলাকালে এমন সময় লিহান এসে জাইফোকে পিছন থেকে আঘাত করে আর জানতে চায় তার মেয়েকে সে কোথায় লুকিয়ে রেখেছে। জাইফো তখন তাকে বলে, তোমার মেয়েকে কবর দিয়েছি। একথা শুনে লিহান তাকে অ্যাটাক করতে গেলে তাদের মধ্যে খুব লড়াই চলে, এতে লিহান আহত হয়ে পড়ে। এরপর জাইফো ফ্রাঙ্ককে পিঠে করে নিয়ে বেরিয়ে যায়। এদিকে জাইফো রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একটু রেস্ট করে। লিহান সেখানে এসে তাকে অ্যাটাক করে। তখন জাইফো লিহানকে বলে, তোমার মেয়েকে হারিয়ে যন্ত্রণায় তুমিও এখন আমার মতো হিংস্র হয়ে গেছো। তখনই পুলিশ এসে জাইফোকে গ্রেপ্তার করে। পুলিশ জাইফোকে টমের কথা জিজ্ঞেস করলে সে জানায় টমকে লিহানের বাগানের কামকোয়াড গাছের নিচে কবর দিয়েছি। পুলিশ সেখানে মাটি খুঁড়ে পুরনো একটি লাশের হাড় দেখতে পায়, যেটি ছিল লিহানের স্বামীর লাশ। পুলিশ তখন বুঝতে পারে তাদের সাথে কিছু একটা লুকানো হচ্ছে। এরপর বিষয়টা জানতে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যেতে হবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিহানের এটি ছিল দ্বিতীয় স্বামী। সে খুব লিহানকে অত্যাচার করত। টমের যখন 9 বছর বয়স ছিল, একদিন লিহান তার মেয়েকে বাসায় রেখে বাইরে যায়। এমন সুযোগে তার দ্বিতীয় স্বামী টমকে রেপ করে। লিহান বাসায় এসে তার মেয়ের এমন অবস্থা দেখে মেয়ের কাছে সাহায্য করতে যেতে চাইলে তার জঘন্য স্বামী তাকে মেরে ঘর থেকে বের করে দেয়। সেই জঘন্য লোকটি টমকে দ্বিতীয়বার রেপ করতে গেলে টম একটি কাঁচি দিয়ে তাকে হত্যা করে ফেলে। লিহান এসব দেখে তার মেয়েকে বাঁচাতে সেই লাশটি তার বাগানে কবর দিয়ে একটি কামকোয়াড গাছ লাগিয়েছিল, যার ফল প্রায় সবাইকেই খাইয়েছিল। তাই লিহান সেই দিন হেইজুনের অত্যাচারের সময় টমকে সেখানে যেতে বাধা দিয়েছিল, কারণ একটি কাঁচি দিয়ে টম কি করতে পারে তা লিহানের জানার বাকি ছিল না। এরপর লিহান পুলিশকে এই ব্যাপারে কাউকে কিছু বলতে করজোরে নিষেধ করছিল, আর এই খুনের দায় তাকেই দিতে বলছিল। টমকে এখানে নির্দোষ রাখতে বলছিল। তখন থেকেই কোনো মানুষ যেন টমকে স্পর্শ না করে, তাই সে টমকে এভাবে শিক্ষা দিত। তখন পুলিশ একজন মায়ের ইমোশন দেখে সেই ফুটেজ একেবারে নষ্ট করে দেয়, যেন টমের গায়ে কেউ কোনো প্রকার কলঙ্ক লাগাতে না পারে। অপরদিকে দেখা যায় জাইফোকে যখন পুলিশ টমের বিষয়ে জিজ্ঞেস করছিল, তখন জাইফো বলে, আমি তাকে মুক্ত করে দিয়েছি। এই বলে সে ব্রিজ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। অবশেষে দেখা যায় টম একটি ট্রাকের বড় বাক্স থেকে বেরিয়ে আসতেছে, আর হেইজুনের সেই কবুতরটিও তার কাছে ছিল। টম সেই দিন জাইফোর সাহায্য নিয়েই পালিয়েছিল, আর জাইফোকে টম হেইজুনের অত্যাচার করার ভিডিও ফুটেজটি এনে দিয়েছিল। টম নিজের বন্ধুর প্রতিশোধ নিতে জাইফোকে সব রকম সাহায্য করেছিল, আর টম নিজের মেয়ের এমন মৃত্যুর প্রতিশোধ এভাবেই নিয়েছিল। এদিকে টম স্বাধীনভাবে বাঁচতে এভাবেই পালিয়েছে, আর হেইজুনের সেই কবুতরটিকেও উড়িয়ে দিয়ে মুক্ত করে দিয়েছিল। মুভির শেষ অংশে দেখানো হয়েছে টম একটি জেলখানায় রয়েছে। টম জেলখানায় কি করছে তা হয়তো আমরা সেকেন্ড পার্টে জানতে পারবো। এ প্লেস কল্ড সাইলেন্ট একটি শক্তিশালী মুভি, যা আমাদের জীবন এবং সামাজিক মৌলিক সমস্যাগুলি প্রতিফলিত করে। একটি নীরবতার বিরুদ্ধে একটি প্রতিবাদ, যা আমাদের দেখায় যে যোগাযোগ এবং সংযোগের গুরুত্ব কতটা অপরিসীম। বর্তমান সময়ে যখন মানুষ প্রযুক্তি এবং সামাজিক বিভক্তির কারণে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এই মুভিটি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমাদের কণ্ঠস্বর এবং সম্পর্কের যত্ন নিতে হবে। পরিশেষে মুভিটির অসাধারণ কাহিনীটি প্রথম পার্টের এভাবেই সমাপ্ত করা হয়। এই মুভিটি দেখে কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল অল আইকনটিতে ক্লিক করুন। আবার দেখা হবে পরের মুভিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।